এক গ্রামে বাস করত সোনালী রূপালী নামের দুই বোন। সোনালী ছিল ভীষণ অহংকারী ও অলস, সারাদিন শুধু রূপচর্চা নিয়ে পড়ে থাকতো। আর এদিকে তার বড় বোন রূপালী ছিল ভীষণ শান্ত ও কাজের, যদিও তার এক হাত ছিল না। এক হাতেই সে বাড়ির সমস্ত কাজ করত। তুই আর একা হাতে কত খাটবি মা রূপালী? দেখ তোর ছোট বোনটা কেমন ঘরে বসে সারাদিন শুধু সাজগোজ করে বেড়ায়। সংসারের একটা কাজে যদি তোকে সাহায্য করত। আমার পেট থেকে যেন দুই মেয়ের দুই সন্তান জন্ম নিয়েছে, একজনের সাথে আর একজনের স্বভাবের কোনো মিলই নেই। আমার তোর ছোট বোনকে নিয়ে অনেক চিন্তা হয়। জানি না শ্বশুর বাড়িতে গিয়ে সব কিভাবে কি করবে। মা, তুমি সোনালীকে নিয়ে একদমই ভেবো না। দেখবে ও সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবই শিখে যাবে। যাও তো, তুমি ওকে ঘুম থেকে ডেকে তোলো। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, একসাথে সবাই মিলে খাবো। দেখেছো কি কাণ্ড! বেলা বাজে 12টা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া, তোর ঘুম আজকে আমি বের করছি। সোনালি, সোনালি, বেলা কত হলো তার কোনো খেয়াল আছে? ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ বলছি, নয়তো তোর গায়ে আমি এক্ষুনি এক বালতি পানি ঢেলে দেব। তোর বড় বোন একা একা খেটে মরছে, আর তাতে তুই একটু সাহায্য করিস না। কেমন বোন তুই! উফ মা, সকাল সকাল তোমার ওই প্রতিবন্ধী মেয়েটার গুণগান না গাইলেই বুঝি হচ্ছিল না। অসহ্য লাগে আমার। ঘুম থেকে উঠতে না উঠতেই ওই প্রতিবন্ধী ল্যাংড়াটার কথা কানে নিতে হলো। মা, তোমাকে কতবার বলেছি আমার দিনটা শুরু করার সময় তুমি ওর নাম মুখে আনবে না। জানি না আমার দিনটা আজ কেমন যাবে। সোনালি, তোর এত বড় সাহস! তুই আমার সরল সোজা মেয়েটার নামে এভাবে কথা বলছিস? ও শুনলে কতটা কষ্ট পাবে জানিস? ইস, সত্যি কথা বললে বুঝি গায়ে ফোসকা পড়ে? ও যে একটু প্রতিবন্ধী তা এই গ্রামে সবাই জানে। এতে কষ্ট পাওয়ার কি আছে নতুন করে আমি বুঝলাম না। কোনোদিন তো ওকে বিয়েও দিতে পারবে না। যেই না চেহারা ছিঁড়ি, তাই বলছি এত আহ্লাদ দিয়ে ওকে মাথায় তোলো না মা। আমি তোমাদের একমাত্র ভবিষ্যৎ। দেখবে আমার জন্য রাজপুত্র আসবে পঙ্কিরাজ মোড়া নিয়ে আমাকে বিয়ে করতে। এভাবে সোনালী আর ওর মা একে অপরের সাথে ঝগড়া তর্ক করতে থাকে। আর এদিকে রূপালী তার রান্না শেষ করে ওদেরকে খাবারের জন্য ডাকতে আসে। ও এরপর ওরা সবাই ঘরের বারান্দাতে বসে খাবার খেতে বসে। ও এমন সময় একটু বুড়ি এসে ওদের বাড়িতে। আমাকে একটু সাহায্য করো, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে। আমাকে তোমরা কেউ কিছু টাকা দান করো। ধুর, খাবার সময় ভিখারিটা আবার কোত্থেকে এসে জুড়ে বসলো। কতদিন পর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, এই ভিখারিটা ঠিকই খাবারের গন্ধে শুকে শুকে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। বলি, আমাদের বাড়িতে তো এমনিই অভাবের সংসার, তা কি দেখতে পারো না? আমরা আবার তোমাকে কোত্থেকে সাহায্য করব? বলি, টাকা কি গাছে ফলে নাকি যে চাইলেই পাওয়া যাবে? ছি সোনালী, এভাবে কোনো অসহায় মানুষকে কেউ অপমান করে? উনি হয়তো সত্যিই বিপদে পড়েছেন। বলছি বুড়িমা, আমাদের অবস্থা তেমন একটা ভালো নয়। আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য আমাদের নেই। তবে আপনি চাইলে আমার এই ভাগের খাবারটা খেয়ে নিতে পারেন, এতে আপনার পেটের খিদেও মিটবে। আপনাকে দেখি তো বড় ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। হ্যাঁ মা, তা তুমি ঠিকই বলেছ। আমি 2 দিন ধরে না খেয়ে আছি, পেটে বড় ক্ষুধার জ্বালা রয়েছে। কিন্তু তুমি কি খাবে যদি আমি তোমার ভাগের খাবারটা খেয়ে নিই? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না বুড়িমা, আমি ঘর থেকে কিছু শুকনো মুড়ি ছেড়ে খেয়ে নেব। কিন্তু আপনি তো পথে পথে ঘুরে এ বয়সে বড় ক্লান্ত হয়ে গিয়েছেন। আপনার একটু পেট ভরে ভালো মন্দ খাবার খাওয়া দরকার। সত্যি মেয়ে, তোমার মনটা বড্ড ভালো। তুমি অনেক বড় হবে,
আমি তোমার জন্য দোয়া করে দিলাম তোমার যেন একটা সুখের সংসার হয়, যেন এক রাজপুত্রের মতো জীবন সঙ্গী পাও তুমি। ধুর পাজি বুড়ি, খাবার তো পেয়ে গেছো। এখন আর এত বেশি আগ বাড়িয়ে প্রশংসা করতে হবে না, কারণ তোমার এই দোয়া কোনোদিনও ওর কাজে লাগবে না। অমন কুৎসিত দেখতে মেয়েকে কে বিয়ে করবে? ওর চেহারার যে চিরি, ওরকম রাজপুত্রের বর্ত জুটবে আমার কপালে, কারণ আমি দেখতে কত সুন্দর, কত রূপবতী। সুখের সংসার হলেই সেটা হবে আমার, ওর নয়। তুমি বুঝি ওর ছোট বোন? ছি 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 ছি, তোমার মনে এত অহংকার! আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তোমার এই অহংকার একদিন সব ধুলোয় মিশে যাবে। এই রূপ কোনো কাজে আসবে না সেদিন, কারণ হিংসা পতনের মূল। আমার এ কথা একদিন তোমার ঠিকই মনে পড়বে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। বুড়িমা, আপনি এভাবে বলবেন না দয়া করে। ও আমার ছোট বোন, আসলে ও অত কিছু ভেবে বলেনি। ছোট মানুষ তো, কোথায় কি বলতে হয় জানে না। বুড়িমা, আপনি এই খাবারটা খেয়ে নিন না দয়া করে। না রে মেয়ে, আমি আর খাবো না। তোর বোন আমার মনে কষ্ট দিয়েছে দুটো খাবারের জন্য। ও অহংকারী মেয়ে, তোর সর্বনাশ হোক। আর সোনা মেয়ে, তোর জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া। তোর মনের সব ইচ্ছে যেন পূরণ হোক, আমি এই দোয়াই করি। সোনালি, তুই কেন ওই বুড়িমার সাথে এমন খারাপ ব্যবহার করতে গেলি? সবার সামনে তোর বোনকে যাতা বলে অপমান করে তোর আসল রূপটা দেখানো কি জরুরি ছিল? দেখলি তো, তোর বোনকে কত দোয়া দিয়ে গেল, আর তোর জন্য অভিশাপ। আমার তো এখন ভয় হচ্ছে তোকে নিয়ে, না জানি অসহায় মানুষটার মুখের কথা ফলে যায় তোর ভাগ্যে। আরে ধুর, ছাড়ো তো মা। তুমি ওই ভিখারির কথা এত গায়ে মেখো না তো। কথায় আছে না, শকুনের দোয়ায় গরু মরে না। আমার ভাগ্যে নিশ্চয় ভালো কিছুই হবে, তুমি তা দেখে নিও। আর চিন্তা করতে হলে তোমার এই বড় কালো প্রতিবন্ধী মেয়েটাকে নিয়েই করো। আজ নাকি আমার বোন পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। দেখো তোমার মেয়েকে পছন্দ করে কিনা। এরপর বিকালে এক পাত্রপক্ষ রূপালীকে দেখতে আসে, কিন্তু ওরা রূপালীকে দেখে একদমই পছন্দ করে না। আপনার মেয়ের গায়ের রং তো দেখছে চাপা, আর দেখে তো মনে হয় সারাদিন দাসীর মতোই কাজকর্ম করে। চেহারার কোনো উজ্জ্বলতা নেই, না আছে শরীরের কোনো যত্ন, আবার হাতও একটা নেই। তা অচল মেয়েকে কি আর বিনে পয়সায় কারো ঘাড়ে চাপাতে পারবেন? তাই বলছি, সত্যি যদি আমার ছেলের সাথে এই মেয়েকে বিয়ে দিতে চান, তবে আমার ছেলেকে একটা বাইসাইকেল দিতে হবে, আর সাথে নগদ 50,000 টাকা। এসব আপনি কি বলছেন? নগদ 50,000 টাকা ও বাইসাইকেল? এত কিছু দেওয়ার সামর্থ্য যে আমার নেই। ঠিক আছে, যদি তা দিতে নাই পারেন, তবে আর একটা কাজ করতে পারেন। আপনার ছোট মেয়েকে তাহলে বিয়ে দিয়ে দিন, তবে আমাদের আর কোনো কিছু দিতে হবে না। তবে এসব টাকা বাইসাইকেল কিছুই লাগবে না। ভেবে দেখেন, প্রস্তাবটা কিন্তু মন্দ নয়। না না আপা, এটা কিছুতেই সম্ভব নয়। আমার বড় মেয়েকে রেখে আমার ছোট মেয়েকে আমি কি করে বিয়ে দেব? আর আমার বড় মেয়েকে এত টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়ার সামর্থ্য যে আমাদের নেই। আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে ঠিক আছে, আপনার বড় মেয়েকে বিয়ে দেওয়ার আশা করে ছোট মেয়ের জীবনটা নষ্ট করবেন না, কারণ আপনার এই কুৎসিত বড় মেয়েকে টাকা পয়সা ছাড়া কোনো পাত্রের ঘাড়ে চাপিয়ে দিতেও পারবেন না। চল খোকা, আমাদের এখানে থেকে আর কোনো কাজ নেই। এই বলে পাত্রপক্ষ বাড়ি থেকে চলে যায়। দেখলি তো বাবু, তোকে আজও কেউ পছন্দ করলো না। শুধু শুধু নাস্তা দিয়ে টাকাগুলো নষ্ট। কি মা, বলেছিলে না ওই ভিখারির দোয়াতে নাকি তোমার মেয়ের ভালো বিয়ে হবে? তা তো দেখতেই পেলাম।
কি বলে গেল পাত্রপক্ষ? ওরা তোমার বড় মেয়ের পরিবর্তে আমাকে নিতে চায়। এভাবে সোনালি রূপালীকে নিয়ে উপহাস করতে থাকে। ও এভাবে কেটে যায় বেশ কিছু মাস। ও এরপর একদিন আবারও রূপালীদের বাড়িতে এক মহিলা আসে। কেউ কে আছেন বাড়িতে? আমাকে একটু সাহায্য করবেন দয়া করে। আমাকে একটু পানি দেবেন, খুব তৃষ্ণা পেয়েছে। ধুর, আমাদের বাড়িতেই শুধু মানুষ সাহায্য চাইতে আসি। দেখে তো আপনাকে ভালো ঘরেরই মনে হচ্ছে। তা পানির বোতল তো একটা সাথে রাখতেই পারতেন, নয়তো 10টা টাকা দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে পারতেন। অন্যদের বাড়িতে এসে এমন সময় অসময় বিরক্ত করেন কেন আপনারা? সোনালি, এভাবে কেউ কেউ বড়দের সাথে কথা বলে? তুই আর ঠিক হলি না। কতদিন তোকে বারণ করেছি, গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে। খালা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। এই নিন খালা, আপনার জন্য আমি গুড়ের মোয়া শরবত নিয়ে এসেছি। আপনি এগুলো খেয়ে নিন, হয়তো আপনার খুব খিদেও পেয়েছে। কিরে বুবু, ভালো বর পাওয়ার আশাই বুঝি যাকে পাস তাকেই সেবা যত্ন করতে লেগে পড়িস। এসব করে কিচ্ছু হবে না, বুঝলি তো? ভালো বর পেতে হলে ভালো রূপের দরকার, যা তোর নেই, আছে আমার। বলা তো যায় না, ভাগ্যে থাকলে এই রূপেও ভালো ঘর জুটবে। আচ্ছা, তোমার মাকে একটু ডাকো, আমার তার সাথে কথা আছে। এরপর রূপালী ওর মাকে ডেকে আনে। ও, আপনি তবে ওর মা? ধন্য আপনি আপা, এমন মেয়ে পেটে ধরে সৌভাগ্য হয়েছে আপনার। তাই আমিও মনে মনে ভাবছি, এই সৌভাগ্যের ভাগটা যদি আমি একটু নিতে পারতাম। আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা, যদি একটু খুলে বলতেন। ঠিক আছে, তবে ভেঙেই বলি। আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আমার ছেলের জন্য এক পাত্রী দেখতে, কিন্তু পাত্রী আমার পছন্দ হয়নি। পরে পথে হাঁটতে হাঁটতে আমার তৃষ্ণা পেয়ে গেল, তাই আপনাদের বাড়িতে এসে পড়েছিলাম। ভাগ্যিস তারপর আপনার এই লক্ষ্মী মেয়েটার সাথে আমার দেখা হয়ে গেল, আর ওকে আমার ভালো লেগে গেল। আমি ওকে পুত্রবধূ করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। ও বাবা, এই কথা! তা আপনার ছেলে কোন মাঠের চাষি নাকি কোনো মুচি? তা বলুন দেখি আগে। ভেবেছিলাম আপনাকে ভালো ঘরের, তবে এখন তার মনে হচ্ছে না। কারণ এই কালীকে যখন আপনার পছন্দ করার মতো রুচি হয়েছে, আপনি তো আর ভালো ঘরের কেউ হতেই পারেন না। চুপ, বেয়াদব মেয়ে একটা, মুখ সামলে কথা বলো। আমার ছেলে শান্তিপুর গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সচ্ছল পরিবার। আমাদের গ্রামে আমাদের একটা সম্মান রয়েছে। যাই হোক, এসব তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তুমি অন্য কাউকে সম্মান দিতে জানো না। আদব কায়দা তো কিচ্ছুই শেখোনি। একই ঘরে দুই মেয়ের জন্য দুটি বোন, দেখেই অবাক লাগে। এক বোনের মধ্যে শিষ্টাচারের কোনো কমতি নেই, আর একজন একদম বদের হাড্ডি। যাই হোক ভাবি, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তবে আপনার বড় মেয়েকে আমি যত দ্রুত সম্ভব আমার ঘরে তুলতে চাই। এসব আপনি কি বলছেন আপা? সত্যি আপনি আমার বড় মেয়েকে আপনার ছেলের বউ করতে চান? এ খুশি আমি কোথায় রাখি? আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এরপর একটা শুভ দিন দেখে রূপালীর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। ও রূপালীকে এমন সচ্ছল পরিবারে বিয়ে হতে দেখে ওর ছোট বোন সোনালীর হিংসায় জ্বলে মরে। শেষমেশ বুবুর একটা সচ্ছল পরিবারে বিয়ে হয়ে গেল। কোথায় ভেবেছিলাম ওকে পছন্দ না করে আমাকে পছন্দ করবে, কিন্তু এবার আর তা হলো না। না না না, আমাকে ওর থেকে অনেক ভালো পরিবারে বিয়ে করতে হবে, তা না হলে আমি পিছিয়ে যাব আর বুবু আমার থেকে এগিয়ে যাবে ওই কুৎসিত চেহারা নিয়ে। কবে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। না না না, এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এরপর একদিন সোনালীর জন্য রূপালী শ্বশুরবাড়ির এই একই গ্রাম থেকে একটা বিয়ের প্রস্তাব আসে, আর পাত্র সম্পর্কে ওর মাকে সব কথা ঘটক খুলে বলতে থাকে।
সবই তো বুঝলাম, কিন্তু পাত্রের যে বয়সটা বেশ বেশি মনে হচ্ছে আমার মেয়ের তুলনায়। দুজনকে একসাথে মানাবে না, লোকেরা কি বলবে? আর আমার তো সন্দেহ হচ্ছে পাত্রের আগে পরে বিয়ে আছে কিনা, একটু খোঁজ খবর নেওয়া দরকার। আমরা একটু সময় নিচ্ছি, আপনাকে আমরা ভেবে পরে জানাবো। না মা, আর কোনো ভাবাভাবির দরকার নেই। বাবার সাথে এ বিষয়ে কথা বলার কোনো প্রয়োজনই নেই। আমি রাজি, আমার পছন্দ হয়েছে শুনে। আর কোনো দেরি করার দরকার নেই। আর এত দেখাশোনা করার কি বা আছে? পাত্র তো অনেক ধনী, শুনলে না? বিয়ের পর আমি রাজরানী হয়ে সেখানে থাকতে পারবো। আর আমি তো সারা জীবন এটাই চেয়েছিলাম। আমার আর কিছু চাই না, এতটুক হলেই চলবে। ওরে নির্লজ্জ বেহায়া মেয়ে, এত লোভ তোর! দেখিস, এই লোভ না তো সর্বনাশ ডেকে আনে। আমার আর কিচ্ছু বলার নেই। তোমাকে আর কিছু বলতেও হবে না মা। আমার পাত্র পছন্দ হয়েছে। তোমার বড় মেয়ের বিয়ে হয়েছে এক মধ্যবিত্ত সচ্ছল পরিবারে। আমাকে তো ওর থেকে এগিয়ে থাকতেই হবে। এই পাত্রের সাথে বিয়ে হলে আমি রাজরানী হয়ে থাকতে পারবো, আর আমি জিতে যাব। ঘটক চাচা, আমি রাজি। যত দ্রুত সম্ভব আপনি পাত্রপক্ষের সাথে বিয়ের বিষয়ে আলোচনা করুন। মায়ের কথায় আপনি একদমই কান দেবেন না। কি ভালো সংবাদ! তাহলে তো আর কোনো কথাই নেই। মেয়ে যখন রাজি, আমি এক্ষুনি পাত্রের বাড়িতে যাচ্ছি বিয়ের বিষয়ে সব পাকা কথা বলতে। এরপর সোনালিরও একটা ভালো দিন দেখে সেই বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যায়। ও এরপর যখন ও শ্বশুর বাড়িতে যায়, এত বড় বাড়ি দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। ও সাথে আগের চেয়ে আর বেশি অহংকারী হয়ে ওঠে। মা গো মা, কত বড় বাড়ি! চারিদিকে কেমন দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বুবুর বরের থেকেও আমার স্বামীর আরো অনেক বেশি টাকা পয়সা। ও তো এক মধ্যবিত্ত পরিবারের বউ হয়েছে, আর আমি তো হয়ে গেলাম এক রাজরানী। আমার শুধু টাকা আর টাকা, কত সুখ আমার। সোনালির এই খুশি বেশি সময় স্থায়ী হলো না, কারণ এই কিছু সময় পরেই সোনালির ঘরে প্রবেশ করে ওর মাতাল বর। একি, আপনার হাতে ওটা কিসের বোতল? তার মানে কি আপনি নেশা করছিলেন? ছি, আজ আমাদের বিশেষ একটা দিন, আর আপনাকে আমি এভাবে দেখবো তা আমি ভাবতেই পারিনি। ফেলে দিন বলছি এক্ষুনি ওই ছাইপাশের বোতল। আমার সামনে এসব একদম চলবে না। আমি এখন এই বাড়ির বউ, আমার কথা শোনা আপনার উচিত। সোনালির মুখ থেকে এ কথা শুনে ওর মাতাল বরের মেজাজ একদম খারাপ হয়ে যায়। ও সে রেগে গিয়ে সোনালির মুখে একটা সজোরে চর বসিয়ে দেয়। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? তুই আমাকে উচিত অনুচিত শেখাবি আমার বাড়িতে এসে? এই রাজাকে হুকুম করিস তুই? ভিখারি কোথাকার! আমার যা ইচ্ছে আমি তাই করব, তাতে তোর কি? তুই আমাকে বলার কেউ না। আমি তোকে বিয়ে করেছি আমার বাবা মায়ের চাপে। তারা ভেবেছিল বিয়ে করলে হয়তোবা আমি এসব নেশা পানি ছেড়ে দেব, কিন্তু তা কখনোই নয়। যা, বিছানার সামনে থেকে সরে দাঁড়া, আমাকে ঘুমাতে দে। আর তুই গিয়ে মেঝেতে শুয়ে পড়, আমাকে একদম জ্বালাতে আসবি না, নইলে তোর অবস্থা কি হবে একবার নিজেই ভেবে দেখ। এরপর সোনালির স্বামী খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিয়ের প্রথম দিনই স্বামীর থেকে এমন আচরণ পেয়ে সোনালি খুব কষ্ট পায়। ও ভয়ে ভয়ে সেও মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। আর এদিকে ওর বড় বোন রূপালীর স্বামী রূপালীকে খুব ভালোবাসে। ও ওকে খুব যত্নে রাখে। রূপালী, এই নাও, তোমার জন্য আজ এই গয়নাটা নিয়ে এলাম। ব্যবসা মোটামুটি ভালোই চলছে। অনেক দিন যাবত তোমার জন্য টাকা গুছিয়ে এই গয়নাটা বানালাম। তুমি কত যত্ন করে আমার এই সংসারটাকে আগলে রেখেছো। আমি তোমার জন্য কিছু করতে পারলে আমার বড় শান্তি লাগে। ধুর, আপনি যে কি করেন না! এতগুলো টাকা খরচ করার কি খুব দরকার ছিল? আমাকে তো এমনি কত গয়নাগাটি দিয়েছেন। আমার এত কিছুর কোনো দরকার নেই। আপনার মতো এমন স্বামী কয়জনের ভাগ্যে জটে বলুন?
আমার মতো এমন একটা অসহায় মেয়েকে আপনি সুখের সংসার উপহার দিয়েছেন। এর থেকে দামি উপহার আমার কাছে আর কিছুই নয়। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, চলুন এবার ঘুমিয়ে পড়ি, রাত তো কম হলো না। শুনেছি বুবুর শ্বশুর বাড়িও নয় কি এই একই গ্রামে। একবার গিয়ে দেখে আসি তো, ও বেশি সুখে আছে নাকি আমি। আর আমার এসব দামি দামি গয়না শাড়ি অলংকার গুলো ওকে দেখিয়ে আসবো, আর এটাও দেখে আসবো ওর কি কি আছে। সোনালি এ কথা বলার কিছু সময় পরে রূপালীর বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে থামে। ও এটা দেখে রূপালী বেশ অবাক হয়ে চেয়ে থাকে। ও এরপর দেখে গাড়ি থেকে সোনালি বের হয়ে আসলো। কিরে বাবু, তোমারে বাড়িতে বড় গাড়ি থামতে দেখে খুব অবাক হয়েছিল নিশ্চয়। ভাবলে এত বড় গাড়ি নিয়ে মধ্যবিত্ত বাড়িতে কে বা এলো, তাই তো? আমি তোমার ছোট বোন সোনালি। কি আমার গা ভর্তি এমন দামি দামি গয়না শাড়ি দেখে কি আমাকে চিনতে পারছো না? আর তোমার তো দেখি ভাগ্যের তেমন পরিবর্তনও ঘটলো না। আগের মতোই বাড়িতে যেমন কাজ করতে, শ্বশুর বাড়িতে এসেও ঝাঁটা হাতে কাজ করছো। বলে একটা কাজের লোক তো রেখে নিতেই পারো, নাকি সেই সামর্থ্যটাও নেই? সব তো তুই একার মুখে বলে গেলি গড়গড় করে। আসলে হয়েছে কি জানিস তো, আগে আমি আমার বাবা মায়ের জন্য নিজে কষ্ট করেছি, আর এখন আমি আমার নিজের সংসারের জন্য কষ্ট করি। আর এতে আমার অনেক আনন্দ হয়। আমার এতে কোনো লজ্জা নেই, কোনো কষ্টও নেই। নিজের সংসারকে আমি যত্ন করে এভাবেই আগলে রাখতে চাই। আর কাজের লোক রেখে আমি কেন দুটো পয়সা নষ্ট করব? অপচয় করা আমার একদমই পছন্দ নয়। যাই হোক, তুই আমার বাড়িতে এসেছিস, আমি খুশি হয়েছি। আর যেটা বললে সুখের কথা, আমি এভাবেই অনেক সুখী আছি। গা ভর্তি গয়নার দামি শাড়ি পরলেই তাতে সুখ থাকে না। আর জীবনে অসুখী মানুষেরাই তাদেরকে সুখী দেখাতে এমন অর্থবিত্তের অহংকার করে বেড়ায়, ঠিক তোর মতো করে। তবে যাই হোক, তুই এসেছিস আমার বাড়িতে, আমি খুশি হয়েছি। চল ঘরে গিয়ে চা নাস্তা কর। থাক থাক, তোমার মতো এমন মধ্যবিত্তের ঘরে আমাকে কি বা খেতে দেবে? জানো আমার শ্বশুর বাড়িতে কি সব খাবার রান্না হয়? তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে। এসেছিলাম তোমাকে একটু সাহায্য করতে। এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও, একটু ভালো জামা কাপড় কিনে নিও। যতই হোক তুমি তো আমার বোন, আমার মনে তোমার মতো এত হিংসে নেই। থাক সোনালি, এর কোনো দরকার নেই। এর টাকা তোর কাছে রেখে দে। আমাদের মধ্যবিত্ত পরিবার, আমার স্বামী যা রোজগার করে তাতে আমাদের বেশ চলে যায়। আমি এতেই সন্তুষ্ট। ওই টাকা তোর কাছে রেখে দে, তোর বিপদে কাজে লাগবে। বলো তো যায় না কার কখন কিভাবে বিপদ এসে পড়ে। দুর্দিনের জন্য সঞ্চয় করতে থাক। উফ, তোমার এসব জ্ঞান না দিতে হবে না। একেই বলে গরিবের অহংকার। ভাঙবে তবু মচকাবে না। আমি যাচ্ছি, থাকো তুমি ঝাঁটা হাতে নিয়ে কাজ করো। এরপর সোনালি তার শ্বশুর বাড়িতে চলে যায়। ও তার ঘরে গিয়ে দেখে তার অনুপস্থিতিতে তার স্বামী অন্য নারীর সাথে তাদেরই ঘরে বসে গল্প করছে। এ কি, কে এই নারী? আমাদের ঘরে ওকে কেন এনেছো? ওকে মানে? আমি ওকে বিয়ে করে এনেছি। আজ থেকে ও এ ঘরেই থাকবে। আমার অনেক দিনের পছন্দেরও। বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আজ আমি ওকে আমার ঘরের বউ করেই ফেললাম। যাও তুমি এখান থেকে, আমাদের বিরক্ত করো না, পাশের ঘরে যাও। এসব তুমি কি বলছো? তুমি যদি মনে মনে অন্য কাউকে পছন্দ করবে তবে আমাকে কেন বিয়ে করেছিলে? আমি শুরু থেকেই তোমার কাছে অত্যাচারিত হয়ে আসছি। টাকা পয়সা ধন দৌলতের খোলস দিয়ে নিজের দুঃখগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি থাকতে আমার ঘরে সতীন নিয়ে এসেছো। না না না, আমি আর আজকে কিছুতেই এটা মেনে নিতে পারবো না। আমি চলে যাচ্ছি। আমার পক্ষে এই সংসার করা একদমই সম্ভব নয়। আমার লাগবে না এই ধন দৌলত। বুবু, আমাকে তুই ক্ষমা করে দিস।
তোর সাথে জীবনে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি তোকে। টাকা পয়সা অর্থের লোভে পড়ে আমি হুট করেই ওই লোকটাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তবে সে শুরু থেকেই আমাকে মারধর করত। আমি টাকার লোভে সব অত্যাচার মেনে নিয়েছিলাম, তবে আজ আর আমি পারলাম না। সে আমার অনুপস্থিতিতে ঘরে আর একটা বউ এনেছে। আমি চিরদিনের মতো সেখান থেকে চলে এসেছি। সেই বুড়িমায়ের অভিশাপ যে আজ জীবনে খেটে গেল। ধন দৌলত দামি গয়নায় আমি কষ্ট লোকিয়ে সুখ কিনতে চেয়েছি, কিন্তু সত্যি এতে কোনো সুখ নেই। যা তোর সংসারে আছে, তোকে কত অপমান করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ আমার যাওয়ার কোনো জায়গাই নেই। আজ আমি মায়ের সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। আমার সেই মুখটাও নেই। আমার এখন মরণ ছাড়া আর কোনো উপায় নেই। কান্না থামা বোন, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আর কে বলেছে তোর যাওয়ার কোনো জায়গা নেই? তুই কোনো চিন্তা করিস না, তুই এখন থেকে চাইলে আমার বাড়িতেই থাকতে পারিস। তোর দুলাভাইয়ের যে আয়, তা দিয়ে আমাদের এই মধ্যবিত্ত পরিবার ভালোভাবেই চলে যাবে। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা জানি কিভাবে আয় বুঝে ব্যয় করতে হয়। তুই আজ থেকে এখানেই থাকবি। আমরা দুই বোন একসাথে এখন থেকে মিলেমিশে থাকবো।